বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমরা অলরেডি 20টা প্রকার শেষ করেছি সিফাতের। এখন এই সিফাতের প্রকারগুলো স্তর রয়েছে হরফের দিক থেকে, প্রকারের দিক থেকে। হ্যাঁ, তো এই স্তরগুলো খুব মানে সিফাতটা আপনার ধরার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট আছে। তো কোনো বিষয় যদি আপনাদের অস্পষ্ট থেকে যায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যদি কোনো অস্পষ্ট থেকে যায়, কোনো প্রশ্ন আছে নাকি আপনার নাহিদ ভাই? আচ্ছা, তাহলে আমাকে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। তো এখানে হেডলাইনটা খেয়াল করুন যে সংখ্যার দিক থেকে স্থায়ী সিফাত, যেটা আমরা পড়লাম অলরেডি, যে 20টা প্রকার, এই সিফাত সময়ের স্তর। তো আরবি বর্ণমালায় ব্যবহৃত হরফ সময়ের প্রতি হরফে সিফাতের সংখ্যা হিসেবে 3 শ্রেণীতে বিভক্ত। মানে প্রতিটি হরফে, আপনার আরবি 29টি হরফ রয়েছে না, এই 29টি হরফের প্রতিটি হরফে কয়টি সিফাত রয়েছে এক একটা হরফে, তো এই সংখ্যা হিসেবে সিফাতটা হচ্ছে টোটাল 3 শ্রেণীতে বিভক্ত। এক নাম্বার হচ্ছে 5 সিফাত বিশিষ্ট হরফ, কোন হরফে 5টা সিফাত সর্বোচ্চ থাকে, কোন হরফে 6 সিফাত বিশিষ্ট হরফ আছে, আবার একটা হরফ রয়েছে যেটা 7 সিফাত বিশিষ্ট হরফ। তার মানে 7, 6 এবং 5, এই দিক থেকে 3টে শ্রেণীর বিভক্ত। তো 5 সিফাত বিশিষ্ট হরফ বলতে বোঝায় যেসব হরফে, মানে ধরেন বা অথবা তা অথবা সা, মানে এই যে এক একটা হরফ, যেমন সাতে, ঠিক আছে, একটা হরফে সর্বোচ্চ যে 20টা প্রকারের ভিতরে কতটি সিফাত ছায়ার ভিতরে আছে স্থায়ী সিফাত। তো এই হিসেবে স্থায়ী সিফাত হচ্ছে এই দিক থেকে কিছু হরফ রয়েছে যেটা 5টি স্থায়ী সিফাত বিদ্যমান থাকে। আর এই 5টি সিফাতু সিফাতুল মুতাদাদ্দা, যেটা যে আমরা পড়েছি হামস জাহর সিদ্ধা রাখোয়া, মানে বিপরীত যে প্রকারগুলো রয়েছে এই প্রকারের হবে আর কি। তো যেহেতু হাম জাহর মানে একটা থাকলে আর একটা থাকবে না, তো 5টি এমন যেহেতু প্রকার রয়েছে 5টির বিপরীত, তো সেই ক্ষেত্রে 5টি হবে আর কি। যেহেতু 5টি হলে আর 5টি আসবে না, কারণ ওইটার বিপরীত, ওইটার ভিতরে থাকবে না। তো শুধুই মুতাদাদ্দা সিফাত যদি ওই ভিতরে থাকে শুধু, আর কোনো যদি এক্সট্রা কোনো গয়রুল মুতাদাদ্দা সিফাত যদি ওর ভিতরে প্রবেশ না করে কোনো হরফে, তাহলে সেই হরফের ভিতরে শুধু ওই মুতাদাদ্দার 5টি সিফাতই থাকবে। তো এমন 5 সিফাত বিশিষ্ট হরফ হচ্ছে মাদের 3টি হরফ ওয়া, আলিফ এবং ইয়া, এইটা সহ নিম্নের 14টি হরফ। নিম্নের 14টি হরফ সেটা হচ্ছে ওয়া, আলিফ, ওয়া, এটাও ধরা যেতে পারে, কারণ এর ভিতরে যদি খফাটা, এটা ধরাটা উচিত। হ্যাঁ, খফার যদি ধরি তাহলে মাদের এটাও বাদ যাবে। হ্যাঁ, তো এই 14টি একেবারে বলা যেতে পারে শিওর। হ্যাঁ, এই 14টির ভিতরে যেমন আমি যদি ধরি, আপনার হচ্ছে আহ, আপনার হচ্ছে হা, হামজা, তা, সা, হা, খ, জাল, য, আইন, গইন, ফা, কাপ, মিম এবং নুন। এই যে 14টি হরফে আপনার অল টাইম, মানে সিফাত যেটা রয়েছে স্থায়ী সিফাত, সর্বোচ্চ 5টিই থাকবে, এর বেশি কোনো সিফাত থাকবে না। ঠিক আছে, 5 সিফাত বিশিষ্ট হরফ। যেমন আমি ধরি, এখানে যদি ধরি যে তা, তার ভিতরে আপনার যেমন মুতাদাদ্দা শ্রেণীর ভিতরে যদি আমি ধরি, যেমন তা হামস না জাহর, এটা হচ্ছে হামস। যদি এখন এর পরের দ্বিতীয় বিপরীত ধরি, এটা সিদ্ধার না রেখা, এটা সিদ্ধার ভিতরে। এর পরের স্তরে যে এটা কি ইস্তেলা না ইস্তেফাল, এটা হচ্ছে ইস্তেফাল। এর পরেরটায় যদি যাই যে এটা কি ইদবাক না ইনফেতা, তাহলে এটা হচ্ছে ইনফেতা। এর পরেরটায় যদি যাই তাহলে এটা কি হচ্ছে ইসমাত না ইদলাক, এটা হচ্ছে ইদলাকের হরফ। তার মানে 5টি আছে এর ভিতরে আর কি। আর বাড়তি নাই কেন, বাড়তি নাই কেন, ওই যে গরেল মুতাদাদ্দের যে 9টি প্রকার, এই 9টি প্রকারের ভিতরে তা কোনো হরফের প্রকার ওর ভিতরে নাই যে তা গরেল মুতাদাদ্দের কোনো সিফাত রয়েছে। তো এই প্রত্যেকটা হরফেই এমন, শুধুই মুতাদাদ্দা শ্রেণীর সিফাতগুলো এর ভিতরে আছে। তো সেই ক্ষেত্রে 5টি সিফাত এই হরফে আপনার বিদ্যমান জারে রেখে পড়তে হয় আর কি, এই 14টি হরফের ভিতরে। কারণ এই 14টি হরফের ভিতরে কোনো সিফাতু গয়রুল মুতাদাদ্দার কোনো প্রকারের ভিতরে নাই। যেটা আমরা যে 9 প্রকার পড়লাম, এই যে কলকলা, সফির, লিন, ইনহেরাফ, এটা হচ্ছে গয়রুল মুতাদাদ্দা। তো এর ভিতরে এমন কোনো প্রকার নাই যেখানে আপনাকে কলকলা দিতে হবে, সফির শীষ দিতে হবে, হ্যাঁ, নরম করতে হবে, এমন কোনো বিষয় এর ভিতরে নাই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 5 সিফাত বিশিষ্ট হরফ।
এরপরে 2 নম্বর যেটা আসছে, 2 নম্বর হচ্ছে 6 সিফাত বিশিষ্ট হরফ, অর্থাৎ যেসব হরফে 6টি স্থায়ী সিফাত বিদ্যমান থাকে, যার ভিতরে সিফাতুল মুতাদাদ্দা মানে হামজা ওর শিদ দ্বারা হয় বিপরীত প্রকার 5টি, আর একটি করে সিফাতু গয়রুল মুতাদাদ্দা, যেটা যে আমরা নয়টি গয়রুল মুতাদাদ্দা পড়লাম, কলকলা সাফির লিন, ওই শ্রেণীর হবে, মানে একটি সিফাত ওর ভিতরে থাকবে। তো এমন সিফাত হচ্ছে যেমন মাদের হরফ, এমন 6 সিফাতের হরফ সংখ্যা হচ্ছে ইয়া এবং ওয়া এর গয়রু মাদ মানে মাদ ব্যতীত সহ নিম্নের 11টি হরফ, সেটা হচ্ছে যেমন লাম, বা, জিম, দাল, ঝা, সিন, শিন, সদ, দ, ত, কফ। তো এখানে 5টি সহ আরো একটি কি অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যেমন লামে হচ্ছে আপনাকে ইনহেরাফ সিফাতটা রয়েছে, বায়ে কলকলা দিতে হয়, যে বায়ে কলকলাটা হচ্ছে বাড়তি মানে গয়রুল মুতাদাদ্দা, জিমে কলকলা দিতে হয়, দালে কলকলা দিতে হয়, মানে এই কলকলার এটা বাড়তি, তাহলে ওই 5টির সাথে এই একটি অ্যাড হচ্ছে 6টি। ঝায়ে শীষ দিতে হয়, সিনে শীষ দিতে হয় সাফির, আর শিনে তাপাশি সিফারটা রয়েছে, শীষের সিফারটা রয়েছে, দদ সব থেকে লং টাইম নিয়ে উচ্চারণ করতে হয়, তলায়ের সিফারটা রয়েছে, ত এর ক্ষেত্রে কলকলা, কফ কলকলা। তার মানে এই 11টি হরফ এবং ওয়া এবং ইয়াতে যেটা হচ্ছে লিনের হরফ। তো এই যে এই সিফাত গয়রুল মুতাদাদ্দা, এই সিফাতটা কি রয়েছে, এর ভিতরে রয়েছে একটি করে সিফাত বাড়তি অ্যাড হয়েছে। তো এই ক্ষেত্রে এটা 5টি সহ 6টি, টোটাল 6টি সিফাতের ভিতরে ধরে রাখতে হবে এই হরফগুলোতে, মানে 6টি সিফাত আপনাকে এখানে বিদ্যমান রেখে করতে হবে। যেমন কফ, এটার উচ্চারণ করার সময় আপনার মোটা হবে, তাফকিম হবে, উচ্চারণ করার সময় বাতাস প্রবাহিত থাকবে না, জাহর পড়তে হবে। এটা উচ্চারণ করার সময় আওয়াজটা কি হবে, বন্ধ থাকবে। এটার উচ্চারণ করার সময় আপনার সাধারণত জিহ্বার সামনের পাটটা নিচে থাকবে। এটা উচ্চারণ করার সময় একটু ধৈর্য দিতে হবে, ইদলাকের প্রকারে আসবে। আর সাথে কি এটা শুকন অবস্থায় কলকলা দিতে হবে। এই যে 5টি বিষয় এই হরফ এই 6টি, টোটাল 6টি বিষয় এই হরফের উচ্চারণের ক্ষেত্রে দেখতে হবে। এটা হচ্ছে 6 সিফাত বিশিষ্ট হরফ, সেটা হচ্ছে 11টি, টোটাল হচ্ছে বলা যেতে পারে 13টি। আর হচ্ছে 7 সিফাত বিশিষ্ট হরফ, মানে যেই সিফাত হচ্ছে সর্বোচ্চ 7টি থাকে, এমন হরফ হচ্ছে মূলত র হরফে মুতাদাদ্দার 5টি সহ আরো 2টি সিফাত গয়রুল মুতাদাদ্দার অ্যাড হয়েছে। সেই 2টি সিফাত কি, যে র এর ভিতরে 5টি সহ আরো 2টি কি, একটা হচ্ছে ইনহিরাফ, আওয়াজটা বিচ্যুত হয়, আর একটা হচ্ছে তাকরার, যেটা একটু একটু কি করতে হয়, কম্পনের সৃষ্টি করতে হয়। এই 2টা সিফাত এখানে অ্যাড হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে কি হয়ে গিয়েছে, 5 আর 2 7। তো র এর ভিতরে সর্বোচ্চ সিফাত থাকে, সেটা হচ্ছে 7টি। র হচ্ছে সর্বোচ্চ সিফাতদারি হরফ, ঠিক আছে, র। আর 2 নম্বর হচ্ছে 6 সিফাত বিশিষ্ট হরফ, হচ্ছে এই হরফগুলো, 6টি সিফাত এই হরফে জারি রাখতে হয়। আর কমপক্ষে 5টি সিফাত এই 14টি হরফে জারি রাখতে হয়। এটা বাদ দেন, ওয়ালিফিয়াটা খফা যদি আমি ধরি, তাহলে খফাটা এর ভিতরে আসবে। হ্যাঁ, তার মানে আপনার এই 14টি হরফের ভিতরে কি করতে হবে, আপনাকে কমপক্ষে 5টি জারি রাখতে হবে। আর এই হরফগুলোতে, পরের হরফগুলোতে আপনাকে আরো একটা অ্যাড করতে হবে, হয় আপনার কলকলা দিতে হবে, নাই আপনাকে শীষ দিতে হবে, এগুলাই মূলত বেশি, নাই তাফাসি করতে হবে, এটাই মূলত বেশি। আর রয়ের ক্ষেত্রে কি একটু তাকরার এবং ইনহেরাফটা, এই সিফাতটা এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, মানে এখানে একটা হরফে কয়টা সিফাত থাকতে পারে 20টির ভিতরে, এটা এখানে বোঝানো হয়েছে। তো এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে 20টি সিফাত এখানে অ্যাড হয়েছে, কিন্তু মাত্র 5টি কেন থাকবে, যেমন ওই হরফে 5টি সিফাত, 20টির ভিতরে কেন 5টি থাকবে? আবার এখানে আপনি বলছেন যে এখানে 6টি বা 7টি কেন থাকবে, 20টি সিফাত যেখানে প্রকার। তো এতগুলো হয়নি, কারণ কি, যে আপনার যে মুতাদাদ্দার যে 10টি প্রকার রয়েছে, 5টি এগেনস্ট, তো ওর ভিতরে তো 5টি, একটি থাকলে আরেকটি থাকবে না। তো সেই ক্ষেত্রে 5টি আছে, 5টি নাই, মানে 5টি ওখানে বাদ চলে যাবে। আর গয়রুল মুতাদাদ্দার যে 9টি প্রকার, ওখানে তো সব হরফের ওখানে নাই, কারণ ওর কোনো এগেনস্ট নাই। কোন হরফে হয়তো একটা সিফাত আছে, কোনোতে 2টা আছে, যেটাই যেখানে দেখলাম 11টার ভিতরে একটি সিফাত বাড়তি হয়ে 6টি, আর রয়ের ভিতরে আরো 2টা অ্যাড হয়েছে। তো সব হরফের ক্ষেত্রে গয়রুল মুতাদাদ্দা ইউজ হয় না। তো সেই ক্ষেত্রে ওই সব 20টা সিফাতই প্রত্যেকটা হরফে থাকে না, কমপক্ষে 5টা থাকে, নাই 6টা, সর্বোচ্চ 7টা 20টা প্রকারের ভিতরে, মানে একটা হরফের ভিতরে থাকতে পারে। এই জন্য 20টা প্রকারই হরফের ভিতরে থাকবে বিষয়টা এমন না। 20 প্রকার সিফাতের ভিতরে একটা হরফে সর্বনিম্ন 11টা, মানে 5টি থাকে, সর্বোচ্চ থাকে 7টি, সেটা হচ্ছে র। ঠিক আছে, 20টাই আপনার প্রয়োগ করতে হয় না। আচ্ছা, তো ওর ভিতরে আবার কিছু কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আবার 5টি বা 7টির ভিতরে সব বিষয় লক্ষ্য রাখতে হয় না। হ্যাঁ, যখন আপনি পড়বেন, বিশেষ করে যখন পড়বেন, তখন জিহ্বার গোড়াটা উঁচু করার বিষয়টা সব থেকে প্রাধান্যযোগ্য, শুকন অবস্থায় কলকলাটা সবচেয়ে প্রাধান্যযোগ্য। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে সিফাত কয়টি হরফে আছে এই দিক থেকে একটা প্রকার।
তো এখন আমরা আসি, সেটা হচ্ছে সবলতা দুর্বলতার দিক থেকে স্থায়ী সিফাত সময়ের স্তর। তো এই সবলতা দুর্বলতার দিক থেকে এটা আমি খেয়াল করি, এটা হচ্ছে প্রকার, সিফাতের যে 20টি প্রকার, এই প্রকারের ভিতরে কোন প্রকারগুলো হচ্ছে সবল, কোন প্রকারগুলো একটু দুর্বল কোয়ালিটির, মানে উচ্চারণের ক্ষেত্রে সেই দিক থেকে এটা দুই প্রকার, মানে প্রকার, এই যে হামজাহর সিদ্ধা রেখা, এই যে এইগুলার প্রকারের দিক থেকে আপনার সিফাত কোনটা কঠিন কোনটা হচ্ছে দুর্বল, এই দিক থেকে সিফাত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কবি, মানে কবি প্রকার, আর একটা হচ্ছে দয়েফ, দুর্বল প্রকার। খেয়াল করবেন, একটা হচ্ছে কবি, কবি প্রকার, আর একটা হচ্ছে দয়েফ, দয়েফ প্রকার। মানে আরবি হরফের যে স্থায়ী সিফাত রয়েছে টোটাল 20টি, এই প্রকারের ভিতরে কোন প্রকারগুলো হচ্ছে কঠিন উচ্চারণ হবে, মানে একটু কঠিন কোয়ালিটির সাধারণত, আর কোনটা দয়েফ কোয়ালিটি, একটু দুর্বল কোয়ালিটির। তো কবি যেটা একটু শক্ত প্রকৃতির সিফাত, সাধারণত ওই সিফাতের প্রকারগুলোতে রয়েছে, সেটা হচ্ছে সিফাতের প্রকার হচ্ছে, সেই কবি সিফাতের প্রকার হচ্ছে 12টি টোটাল। মানে 20টি প্রকারের ভিতরে 12টি প্রকার হচ্ছে কবি প্রকৃতির, মানে একটু ওই সিফাতটা একটু সাধারণত শক্ত কোয়ালিটির হয়ে থাকে। যেমন জাহারটা, সিদ্ধাটা, ইস্তেআলা, এটা একটু কবি প্রকৃতির। এতবাক, ইসমাত, সফির, কলকলা, তারপরে তাকরার, ইনহিরাফ, তাফাশি, ইস্তেতালা, আবার গুন্না, এই সিফাতগুলো সাধারণত একটু কঠিন বা একটা নরম প্রকৃতির হয় না এই হরফের ভিতরে, যেগুলো আপনার সাধারণত এই প্রকারের হরফের মানে প্রকারের ভিতরে যে হরফগুলো থাকে সাধারণত। তবে অনেক এই বিষয় রয়েছে, এই হরফের ভিতরে অনেক বিষয় থাকে যেগুলো সাধারণত নরম হতে পারে। হ্যাঁ, যেমন ইয়া হরফটি আপনার সাধারণত নরম, অন্যটাও পাওয়া যেতে পারে। যেমন আমরা এবার একটু নিচে যাই, নিচে হচ্ছে দয়েফ, যেই প্রকারগুলো সাধারণত একটু দুর্বল প্রকৃতির, সেটা হচ্ছে 60টি। যেমন হামস, হামসের প্রকারগুলো কি একটু দুর্বল, সাধারণত এই হরফগুলো দুর্বল হবে। রাখা, তাআসসুদ, মা তাআসসুদ, এটা সাধারণত দুর্বল প্রকৃতি। ইস্তেফাল, ইনফিতা, ইদলাক এবং লেন এবং খফা, এই প্রকারগুলোর সাধারণত হয়ে থাকে আর কি, সব না। এই প্রকারগুলো সাধারণত কি হয়ে থাকে, এই হরফগুলো সাধারণত কি হয়ে থাকে, একটু নরম কোয়ালিটির হয়ে থাকে। তবে এর ভিতরে অনেক হরফ আপনি পাবেন যে ওর ভিতরে রয়েছে, যেমন দদ, তো ওর ভিতরে তো এই যে দদ পাওয়া যাবে, ইসমাতের ভিতরে দদ রয়েছে। হ্যাঁ, আবার যদি আপনি ইদবাকের ভিতরে যান, এটাও দদ রয়েছে। তাহলে দদ কি করে দুইটা ইসের ভিতরে থাকতে পারে? আমি কিন্তু আবারও বলেছি, এটা প্রকারের দিক থেকে লক্ষ্য রাখতে হবে। সাধারণত এই প্রকারের দিক থেকে কঠিন প্রকার হচ্ছে 12টি, আর বাকি সাধারণত 8টি হওয়ার কথা ছিল, কিন্তু 60টি হয়েছে, কারণ এখানে রাখার সাথে তাওয়াসুদ অ্যাড করে দেওয়া হয়েছে, এজন্য একটা কমায় গেছে। হ্যাঁ, তো ওই যে এখন আপনি নির্ণয় করবেন কি করে যে দদ মোটা হরফ না পাতলা হরফ, এখন দুইটা প্রকারের ভিতরে দদটা রয়েছে। তো এই নির্ণয়টা আপনি কি করে করবেন যে আপনার দদটা কি মোটা হবে না পাতলা বিশিষ্ট হরফ? তো সেইটা আপনার এই এর পরের যে স্তর আমরা আছে এটা শিখবো, বা ওটা নির্ণয় কিভাবে করবেন তা একটু তানবিতে পরবর্তীতে একটু লিখে দেওয়া হয়েছে, যে আপনি হরফটি কোন হরফটি মোটা কি পাতলা এটা নির্ণয় করবেন কিভাবে। সিফাতের প্রকার দিয়ে এটা নির্ণয় করা যায়। যেমন আমি একটু টাচ দিয়ে যাই, তো আপনি দেখবেন যে এই দদের ভিতরে কোন সিফাতগুলো রয়েছে, খেয়াল করবেন। হ্যাঁ, দদের ভিতরে কোন সিফাতগুলো বেশি রয়েছে। এখন দদ আপনি হিসাব করো, হামস না জাহর, দশটা হচ্ছে জাহর, তাহলে জাহরটা এই যে কবির প্রকার, তাহলে এখানে একটা মানে জাহর থাকলো। তারপরে হামস না জাহর, এরপরে সিদ্ধানের দদটা হচ্ছে রাখাওয়া, রাখাওয়া, তা রাখাওয়াটা এর ভিতরে আছে, তার মানে এখানে এক এক থেকে গেল। এখন আমি দেখব যে এটা কি ইস্তেলা না ইস্তেফাল, তো এটা হচ্ছে ইস্তেলা দদ, তার মানে এখানে দুইটা থাকলো, মানে দুইটা সিফাত এই কঠিনের ভিতরে। এরপর আমি দেখব যে এটা কি ইদবাক না ইনফিতা, এটা হচ্ছে ইদবাক, তাহলে এর ভিতরে আছে ইনফিতা, এই ইদবাক ইনফিতরে আছে, তার মানে তিনটা এর বেশি পাল্লায় চড়ে গেল। এরপরে আসি যে এটা কি ইদলাক না ইসমাত, এটা হচ্ছে ইসমাত, এটা কঠিন প্রকারের ভিতরে, তাহলে এর ভিতরে চলে গেল। তার মানে দদের যে 5টি সিফাত আরও রয়েছে, ইস্তেতওয়ালা একটা বাড়তি, সেটাও কিন্তু এর ভিতরে। তার মানে দদের যে 6টি সিফাত রয়েছে, 6টি হচ্ছে কবি প্রকৃতির, মানে কবির 12টি প্রকারের ভিতরে রয়েছে। আর একটি সিফাত রয়েছে রাখার ভিতরে, সেটা হচ্ছে দদ, সেটা হচ্ছে রাখার ভিতরে, মানে একটি নরম প্রকৃতির ভিতরে রয়েছে। তার মানে দদের 5টি রয়েছে কবির প্রকারে, আর একটি রয়েছে হচ্ছে দইবের প্রকারে। তার মানে কি বোঝা গেল যে দরটা হচ্ছে মোটা হরফ, মানে ওই প্রকারগুলো সব থেকে কোনটায় থাকবে, যে আপনার হচ্ছে কবিতে থাকবে না দইফে বেশি রয়েছে, যদি দইফে বেশি থাকে তাহলে ওই হরফটি দুর্বল। তো সেই দিক থেকে এই যে আরবি হরফ সমূহ হচ্ছে স্তর হচ্ছে 5ভাবে বিভক্ত, মানে একটা হরফ কোন হরফটি নরম কোন হরফটি কঠিন, এই দিক থেকে আপনার একেবারে হরফের এটা বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। আগের যেটা পড়লাম এটা হচ্ছে প্রকারের, মানে প্রকারগুলো কি কঠিন না মোটা, এই দিকের স্তর করা হয়েছে।
20টা প্রকার আর কি। আর এখন আমরা প্রত্যেকটা হরফের দিক থেকে আমরা কোনটা মোটা কোনটা পাতলা এটা লক্ষ্য করব। তো সেই হিসেবে এটা 5 স্তর, 5 ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে আকওয়া। আকওয়া মানে সব থেকে কঠিন হরফ। আরবি 29টি হরফের ভিতরে সবচেয়ে কঠিন হরফ সেটা হচ্ছে ত, একটি। এটাকে বলা হয় আকওয়া। ত উচ্চারণের ক্ষেত্রে সব থেকে কঠিন, সব থেকে শক্ত করতে হবে ত। 2 নম্বর স্তর হচ্ছে কবি, এটা সাধারণ মোটা আর কি, এটাও মোটা। তো আকোয়া কেন বলা হয়েছে? আকোয়া মানে এর থেকে ওগুলো মোটা হবে, তটা মানে এই হরফগুলো থেকে তটা বেশি মোটা, এই জন্য এটাকে আকোয়া বলা হয়েছে, মানে সব থেকে মোটা। আর কবি মানে এটাও মোটা আর কি, তবে তর মতো না, তর থেকে একটু নিম্নে। সেটা হচ্ছে সদ, দদ, র, দাল, জিম, বা, দ এবং কফ, এগুলো হচ্ছে কবি। এই হরফগুলো মোটা করে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। আর এর থেকে মোটা হবে ত, ত হচ্ছে সর্বোচ্চ লেভেল, এটা হচ্ছে মোটার দিক থেকে। এরপরে আসছে 3 নম্বর স্তর আদাফ, মানে সেটা হচ্ছে সব থেকে দুর্বল কোনটা। তো আরবি হরফ 29টি হরফের ভিতরে 4টি হরফ, সেটা হচ্ছে হা, সা, ফা এবং হা। এই 4টি হরফ হচ্ছে সব থেকে দুর্বল হরফ, নরম হরফ, সবচেয়ে নরম হরফ। দেখেন, আপনি উচ্চারণ করে দেখেন, হা, সা, ফা, হা, আপনার মুখের ভিতরে কোনো ধরনের প্রেসারই নিতে হচ্ছে না, হালকা ভাবে উচ্চারণ হয়ে যাচ্ছে, টাচ করলে হয়ে যাচ্ছে। ওইগুলো যেমন আপনি সদ, বদ কত কঠিন হচ্ছে দেখেন উচ্চারণ ক্ষেত্রে, আর এইগুলো কোনো প্রেসারই নেই, হা, ফা, ফা, হা, একেবারেই নরম করে উচ্চারণ হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে সবচেয়ে নরম হরফ, এটা হচ্ছে 4টি। আর দয়েফ, দইব মানে এটাও দুর্বল, তবে ওর থেকে একটু কম। এটা হচ্ছে সবচেয়ে বেশি, আর এটা হচ্ছে সাধারণতকে, মানে এটা সাধারণ দুর্বল আর কি। সেটা হচ্ছে ঝা, থা, এখানে থাটা নাই, এটা তা হবে মূলত। হ্যাঁ, ওখানে টাইপিং এ মিস্টেক করেছে, এই জায়গায় তার জায়গায়, এই থার জায়গায় তা হবে। ঝা, তা, খ, দাল, সিন, শিন, আইন, কাফ, ওয়া, ইয়া, ঠিক আছে। এটা সাধারণত জবর বা জের হলে যে ওয়াটা আসবে। তো এই হরফগুলো, 10টি হরফগুলো সাধারণত কি হবে? দুর্বল হবে, এগুলো দুর্বল হরফ, ঠিক আছে, এগুলো নরম হরফ। আর এর 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 থেকে একটু নরম হরফ কোনটা? এর থেকে সবচেয়ে নরম হরফ হচ্ছে হা, থা, ফা এবং হা, থা, ফা এবং হা, এই 4টি হরফ। এটা হচ্ছে নরম, সবচেয়ে নরম, আর এটা সাধারণ নরম আর কি। আর মোতাওয়াসসিত মানে মধ্যম হরফ আর কি। মোতাওয়াসসিত মানে যেগুলো হচ্ছে একেবারে খুব মোটাও না আবার পাতলাও না, মিডিয়াম কোয়ালিটির হবে। সেটা হচ্ছে নুন, মিম, আলিফ, সরি, লাম, হামজা এবং গয়েন। তো গয়েনটাতে ইস্তেল আর হরফ গ জিহবার গোড় উঁচু করতে হয়, তাহলে এটা কেন মোতাওয়াসসিত হলো? কারণ গয়েনটা হচ্ছে ওই মোতাওয়াসসিত 60টি, মানে ইস্তেল আর যে 60টি হরফ রয়েছে, ওই 60টি হরফের ভিতরে সর্বনিম্ন গয়েনে মোটা হয় আর কি, সর্বনিম্ন পর্যায়ের, এই জন্য এটা হচ্ছে মোতাওয়াসসিত, ঠিক আছে। এটা মিডিয়াম পর্যায়ের মোটা হবে এই হরফগুলো আর কি। তাহলে বোঝা গেল কি যে আরবি হরফের ভিতরে ত সবচেয়ে মোটা, এর পরের মোটা হচ্ছে সদ, দদ, র, দাল, জিম, বা, ত এবং কফ, এই দ এবং কফ। আর আরবি হরফের ভিতরে সব থেকে পাতলা হরফ হচ্ছে, নরম করে উচ্চারণ হয়, হা, ফা, ফা, হা, কোনো পেশারি নাই। আর সাধারণ নরম হচ্ছে ঝা, এটা হচ্ছে তা, আবারও বলছি এটা তা লিখে রাখবেন আপনারা, ফা না, ফা তো এর ভিতরে রয়েছে, হ্যাঁ, এখানে তা হবে। তারপরে খ, দাল, সিন, শিন, আইন, কাফ, ওয়াইয়া, মাদের হরফও ধরতে পারেন, যদি ওয়াইয়াটা সাধারণত জবর জেরু বা ওয়াইয়া, আপনি সবই ধরতে পারেন, সমস্যা নেই। এগুলো হচ্ছে নরম হরফ। আর মুতাওয়াসসিত মানে মিডিয়াম পর্যায়ের হরফ, মোটাও না পাতলায় না, ওর মাঝামাঝি আর কি। লুম, নুন, মিম, লাম, হামজা এবং গয়েন, বুঝে গিয়েছে? এটা হচ্ছে আমি যে স্তরটা এখন পড়ালাম, এটা হচ্ছে যে প্রত্যেকটা হরফের ভিতরে কোন হরফটা মোটা কোন হরফটা পাতলা। তো এটা নির্ণয় করব কিভাবে? যে আমি কিন্তু আগে শিখিয়ে দিয়েছি, আগের গুলো যে প্রকারগুলো পড়ছি, যে সবলতা দুর্বলতার দিক থেকে, এটা হচ্ছে 20টা প্রকার যেটা রয়েছে নামের দিক থেকে। এইটার এই প্রকারের দিক থেকে হচ্ছে আপনার কিছু প্রকার রয়েছে যেটা মোটা হয় সাধারণত, আর কিছু রয়েছে সেটা হচ্ছে পাতলা হয়। তা যেগুলো মোটা হয় সেটা 12 প্রকার, 20টার ভিতরে 12 প্রকার হচ্ছে মোটা হয়। আর 20টার ভিতরে 8টি, এখানে 60টি দেওয়া রয়েছে কারণ তাওয়াসসুত ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই 60টি প্রকার হচ্ছে কি হয়, এগুলো হচ্ছে একটু নরম প্রকৃতির হয়। তো এইটা কি করে নির্ণয় করা হয়েছে, এই যে এখানে আমি আলোচনা করে দেওয়া হয়েছে। কারণ এই যে ত হরফটা সব থেকে মোটা। তো কেন মোটা? কেননা এর মধ্যে সিফাতের 6টি সিফাত, মানে এর ভিতরে ত হরফের ভিতরে 6টি সিফাত হচ্ছে জমা হয়েছে। ত হরফের ভিতরে মোট টোটাল 6টি সিফাত রয়েছে 20টি প্রকারের ভিতরে। আর 6টি সিফাতই হচ্ছে এর মধ্যে কঠিন সিফাত। কঠিন সিফাত কি? যেমন ত হরফের ভিতরে, যেমন তটা জাহরের হরফ, এটা কিন্তু কবির প্রকারের ভিতরে। আবার তটা সিদ্ধার হরফ, ঠিক আছে, তটা ইস্তেলার হরফ, আবার তটা ইদবাকের হরফ, হ্যাঁ। আবার এই কলকলায় আসেন, তটা হচ্ছে কলকলার হরফ। তার মানে যে 6টি সিফাত রয়েছে, 6টি কিন্তু এই যে মোটা হরফের ভিতরে আর কি, দেখেন 6টি কিন্তু কি এই কবি প্রকৃতির, মানে প্রকার ভিতরে ওই তটা রয়েছে।
আর এই যে এখানে আলোচনা করা দিয়েছে ফা, মানে আরবি হরফের ভিতরে সব থেকে আপনার পাতলা হরফ নরম হচ্ছে ফা, কেউ অনেকে ফাও বলে থাকে, ওটাও বলা যেতে পারে, ফা সা সবই হচ্ছে নরম। তো এটা কেন নরম প্রকার, মানে এটা কেন নরম, এটা করা হয়েছে, নির্ণয় কিভাবে করা হয়েছে আপনি খেয়াল করুন। যে ফা অথবা সা আপনি যদি যেটাই ধরেন না কেন, যে এই যে দয়েফ যেটা নরম প্রকৃতির প্রকার রয়েছে 60টি, এর ভিতরে খেয়াল করুন যে ফা রয়েছে, হামস জাহরের ভিতরে ফাটা হামস, দেখুন খেয়াল করুন, এই যে এর ভিতরে ফা রয়েছে, রাখা ফা নরম হরফ, নরম সিফাত আর কি। দেখেন ইস্তেফাল নরম হরফ, এই যে ফা রয়েছে। ইনফিতায় যে নরম হরফ, নরম প্রকার ফা রয়েছে। ইদলাক নরম প্রকার, ফা রয়েছে। দেখেন যে পাঁচটি প্রকার, ফার ভিতরে পাঁচটি সিফাত রয়েছে। পাঁচটি সিফাতই কি, পাঁচটি সিফাতই কি এই যে দুর্বল প্রকৃতির সিফাতের অন্তর্ভুক্ত আর কি। ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই ফা বা আপনি সাও যদি ধরেন একই, এই যে সা, এই যে সা, এই যে সার ইস্তেফালের ভিতরে সা, এই যে সা, বা আপনি লিনের ভিতরে পেয়ে যাবেন সা। তো এই যে সাধারণত, সরি লিনের ভিতরে না, এই যে সাধারণত সার ভিতরে সব থেকে বেশি কি রয়েছে, এই দয় প্রকারের সিফাতগুলো রয়েছে। এই কারণে এটা কি হবে, সাটা সর্বনিম্ন প্রকারের। তো ওই জন্য আমি আগেও বলেছি যে আপনার মাখরাজ কোন, মানে আরবি হরফটা মোটা না পাতলা, এটা কিভাবে নির্ণয় করবেন, ওই প্রকারে নিয়ে যাবেন যে ওই প্রকারগুলো কোন প্রকারের রয়েছে। যদি কবি প্রকারের বেশি থাকে, যদি কবি প্রকারের বেশি থাকে, তাহলে এটা কবি হরফ। হ্যাঁ, আমি আবারও বলছি, তাহলে সেটা কবি, মানে কঠিন হরফ হবে আর কি। আর যদি আপনার সাধারণত কি থাকে, দুর্বল প্রকারের সংখ্যা বেশি থাকে, তাহলে ওটা দুর্বল হরফ আর কি, পাতলা হরফ, এক কথায় দুর্বল হরফ। হ্যাঁ, আপনি যে কোনো একটা আপনি যদি মাপেন, যদি আমি কোনটা ধরবো, আমি যেমন আমি যদি সদ ধরি, তো সদের ভিতরে সিফাত রয়েছে টোটাল হচ্ছে 6টি। তো শর্টটা কি মোটা প্রকৃতির হবে, মানে এখানে যদি আমি ধরি শর্টটা কি মোটা হবে না পাতলা হবে, তাহলে আমি নির্ণয় করি। যেমন সদের হরফের ক্ষেত্রে যেমন শর্টটা হচ্ছে হামস জাহরের ভিতরে, শর্টটা হচ্ছে হামসের ভিতরে, হামসটা ওর ভিতরে, তার মানে সদের ভিতরে হামসের একটা বিষয় রয়েছে, মানে নরমের একটা প্রকার রয়েছে। সদের ভিতরে সিদ্ধা না রেখা, শর্টটা কিন্তু সিদ্ধা, এই রাখাওয়া, তার মানে সদ এখানে দইপে দুটো গেল। আর ইস্তেলা না ইস্তেফাল, তাহলে শর্টটা কিন্তু ইস্তেআলা। ঠিক আছে, তার মানে যে এখানে একটা আসলো, মানে ওখানে দুইটা নরমে, এখানে একটা আসলো। শর্টটাকে ইদবাক না ইনফেদা, এখানে কিন্তু ইদবাক, মানে এই যে আপনার কবির ভিতরে এই যে শর্টটা রয়েছে, তার মানে দুই দুই সমান্তরাল এখন চলে আসলো, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে। এখন এটাকে ইদলাক না ইসমাত। হ্যাঁ, তো শর্টটা কিন্তু দেখেন ইসমাত, ইদলাক না। তার মানে এর পাল্লাটা ভারী হয়ে গেল, কবির প্রকারটা বেশি, পাঁচটি প্রকারের ভিতরে কবিটা বেশি। আর কি আর একটা রয়েছে, সদের ভিতরে সফিরটা অ্যাড হয়েছে, তো সফিটাও কিন্তু এই কবির প্রকারের ভিতরে। তার মানে সদের ভিতরে যে 6টি প্রকার রয়েছে, সিফাত রয়েছে, ওই 6টি প্রকারের কিন্তু কি, যে 6টির ভিতরে 4টি এই কবির প্রকারের ভিতরে, আর বাকি 2টি রয়েছে দইফের ভিতরে। তাহলে সদ হরফটা আমি কি বুঝলাম, যে সদ হরফটা হচ্ছে মোটা হরফ। সাধারণত শর্টটা হবে মোটা উচ্চারণে, কারণ দইফের প্রকারটা ওর ভিতরে কম। আর কবির যে প্রকারটা সব থেকে বেশি মোটা হয়, সেটা হচ্ছে কি, সাধারণত মোটা প্রকার সেটা হচ্ছে কবিটা সব থেকে সদের ভিতরে, 4টাই কবি আর কি প্রকার। তো সেই ক্ষেত্রে শর্টটা মোটা হরফ হবে। এই যে এখানে নির্ণয় করে দেওয়া হয়েছে যে আপনার কবি, এই যে সদ প্রথমেই রয়েছে, খেয়াল করছেন, মানে সাধারণ মোটা। আর তটা সব থেকে মোটা হয়েছে, কারণ কি, তর ভিতরে সবটাই ওই কবির প্রকার আর কি, কোনোটা ওর ভিতরে ভেজাল নাই। বুঝতে পারছেন, এই কারণে টটা হচ্ছে সব থেকে বেশি মোটা আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার হরুফের প্রকার, এবং হরুফের সিফাতের প্রকারের দুর্বল এবং কঠিনের কোন প্রকারটা, আর একটা হচ্ছে একেবারে হরুফ, কোন হরুফটা দুর্বল এবং কোনটা নরম প্রকৃতির হবে, সেই দিক থেকে স্তর নির্ণয় করা হয়েছে। আর আসলি সিফাত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপনার বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আরবি হরুফ সমূহের মধ্যে প্রত্যেকটি পরস্পর বিরোধী সিফাত, সিফাতুল মুতাদাদ্দা, যেটা আমরা পড়েছিলাম যে 10 আরো একটা 11টাই, তো কমপক্ষে 5টি সিফাত পাওয়া যাবে প্রত্যেকটা হরফে। আপনার আরবি আলিফ থেকে নিয়া পর্যন্ত এই 29টি হরফের কোনো না হরফে, মানে প্রত্যেকটা হরফে 5টি সিফাত থাকবেই মুতাদাদ্দার, সিফাতে মুতাদাদ্দা, নাই হামস হবে, নাই জাহর হবে, নাই সিদ্ধা হবে, নাই রাখা হবে, নাই তাওয়াসসুত, এই আপনার ইস্তেলা হবে, না ইস্তেফাল হবে, নাই ইদলাক হবে, ইসমাত হবে, নাই ইদবাক হবে, ইনফিতা হবে। মানে এর ভিতরে যে কোনো একটা একটা থাকবেই। তো 5টা প্রকারের ভিতরে যে কোনো 5টা থাকবে, আর 5টা থাকবে না। তো সেই ক্ষেত্রে 5টা বাদ যাবে, আর 5টা থাকবে, তো 5টি স্থায়ী সিফাত পাওয়া যাবে। ঠিক আছে, কেন পাওয়া যাবে আপনার 10টি কেন পাওয়া যাবে না, কারণ হচ্ছে যে একটি হরফের ভিতরে পরস্পর বিরোধী সিফাতুল মুতাদাদ্দার 2টি সিফাত থাকতে পারে না, মানে হামস জাহর বিপরীত। এখন ওই হামস জাহরের ভিতরে একটা হরফ, যেমন ফাটা হচ্ছে হামস,
ওর ফার ভিতরে জাহরটা থাকতে পারবে না, কারণ বিপরীত একটা দলের ভিতরে থাকতে পারে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওখানে শুধু হামসটাই কারেক্ট হবে, জাহরটা বাদ যাবে। তো সেই হিসেবে 10টার ভিতরে 5টি বাদ চলে যাবে, 5টি স্থায়ীভাবে থাকবে। আর আর হচ্ছে ওই 5টির সাথে অ্যাড হবে কি, যদি সিফাতুল মুতাদাদ্দার ওই 9টি প্রকারের ভিতরে 5টি সিফাতের আরো অ্যাড হবে যদি ওই হরফের ভিতরে কোনো মুতাদাদ্দার সিফাত যদি দাঁড়িয়ে থাকে, যেমন কফের ভিতরে কলকলাটা অ্যাড হয়েছে, তো কফ 5টি সিফাত মুতাদাদ্দার সহ আর কি আরো কলকলাটা অ্যাড হয়ে 6টি হয়েছে। রর ভিতরে কি রয়েছে, ইনহিরাফ এবং ইনহেরাফটা রয়েছে, আর কি রয়েছে, তাকরারটা। তার মানে ওখানে 2টা অ্যাড হয়েছে, তাহলে 5 আর 2 কত হলো 60টি, যেটা এই যে আমরা অনেকেই পরে জয়েন হয়েছেন, এই যে এখানে আমরা আলোচনা করেছি। এখানে আমরা আলোচনা করেছি যে 5 সিফাত বিশিষ্ট, যে সব ক্ষেত্রে সর্বনিম্ন 5টি থাকবে 14টি হরফে, মানে এই হরফের ভিতরে 5টি সিফাত মুতাদাদ্দারি আর কি। আর 6 সিফাত হবে কি, 6 সিফাত মানে গয়রুল মুতাদাদ্দার যদি একটা অ্যাড হয়, তো এই মোট টোটাল 11টি হরফে একটা একটা করে অ্যাড হয়েছে। যেমন লামে হচ্ছে আপনার অ্যাড হয়েছে কি ইনহেরাব, বায়া কলকলা, জিমে কলকলা, দালে কলকলা অ্যাড করতে হয়, তো এই সেই হিসেবে 6টা করে হয়েছে। আর সর্বোচ্চ 60টি হয়েছে রয়ে, কারণ রয়ে 2টা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি ইনহেরাফ এবং তাকরার। ঠিক আছে, 5টি সহ আরো 2টা অ্যাড হয়েছে। এটা হচ্ছে আপনার একটা হরফে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, তো সর্বনিম্ন 5টি থাকবে মুতাদাদ্দার। আর অ্যাড যদি হয় তাহলে গয়রুল মুতাদাদ্দার কোনো সিফাত যদি অ্যাড হয়, তাহলে সেইটা আপনার ওই ক্ষেত্রে অ্যাড হবে আর কি। কোনোটাই হয়তো একটা অ্যাড হতে পারে, আর কোনোটাই 2টা অ্যাড হতে পারে। তো 2টা অ্যাড হয় শুধু একটা হরফে, সেটা হচ্ছে র। আর সর্বোচ্চ হয় একটি সাধারণত, সেটা সাধারণত 11টি হরফে, যেমন কলকলা বা সফিয়ত, এইগুলো সাধারণত অ্যাড হয় আর কি। তারপরে হচ্ছে আরবি হরফ সমূহের মধ্যে কোন হরফটি কঠিন এবং কোন হরফটি পাতলা করতে হলে, ওই যে আমি একটু আগে আলোচনা করলাম যে ওই হরফের মধ্যে কোন সিফাতের প্রকারটি বেশি রয়েছে। যদি কঠিন প্রকারের সিফাত বেশি বিদ্যমান থাকে তাহলে সেটি কঠিন সিফাত, আর যদি নরম সিফাত প্রকার বিদ্যমান থাকে তাহলে সেটা নরম সিফাত। যেমন আমি একটু আগে দেখালাম যে সদের 6টি সিফাত রয়েছে, 6টির ভিতরে 4টি হচ্ছে কি আপনার হচ্ছে কঠিন প্রকারের ভিতরে, কবি প্রকারের ভিতরে, আর 2টি হচ্ছে দয়েফ নরম প্রকৃতির ভিতরে। তো সেই ক্ষেত্রে সদটা হচ্ছে মোটা হরফ আর কি। ঠিক আছে, কঠিন হরফ, শক্ত হরফ, এইভাবেই করতে হবে আর কি। আর মাখরাজ সিফাত যদি আপনি প্রকৃতভাবে জানতে হয়, আমি এর আগেও বলেছি ওই হরফটি সুকুন অবস্থা আপনাকে ফেলতে হবে, যে ওই হরফটি সুকুন অবস্থায় কেমন হবে, আবে, আফ, আক, হ্যাঁ, তারপরে আপনার আউ, এই যে আপনি যখন ফেলবেন, বা আপনি তাজদিদে আরো সুন্দর হবে, কারণ তাজদিদের সিফাত আপনি ধরতে পারবেন ভালো করে। তাজদিদের ভিতরে সিফাতও থাকে, হারাকাও থাকে। আব্বা, এই যে আব, এখানে সুকুন আর বা জবর বা, তো তাজদিদে আরো সুন্দর হয়। তো ওই অবস্থায় ফেলে দিবেন, তাহলে আপনি মাখরাজের উৎপত্তি স্থল এবং হরফের বৈশিষ্ট্য ওই অবস্থায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ, তাজদিদ অথবা সুকুন অবস্থায়। হারাকাতে খুব একটা ক্লিয়ার হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। শাহজালাল আজমি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি বুঝলাম না, আপনি আমাকে মনে হয় নক দিয়েছেন, কোনো কিছু বলতে চাচ্ছেন কিনা? শাহজালাল আজমি ভাই, শোনা যাচ্ছে? শাহজালাল আজমি ভাই, ক্লাস চলছে, উনি আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছে যে আজকে কি আর ক্লাস হবে না, উনি কি হতে পারছে না কিনা। আচ্ছা, মোহাম্মদ মামুন মিয়া, আপনি হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ, আমরা প্রশ্ন উত্তরে যাব। তো আর আজকের ক্লাসটা এই পর্যন্ত। হ্যাঁ, আপনার প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই কোনো জিজ্ঞাসা থাকলে। মোহাম্মদ মামুন মিয়া, শুনতে পাচ্ছেন যিনি হ্যান্ড রাইজ করেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আচ্ছা, একটু ওই সিফাত বিষয়টা একটু জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, কোন দিক থেকে? মানে সিফাত কি নতুন, আপনি সিফাত, ক্লাস করছেন নতুন নাকি প্রথম জি আসছেন? জি 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 আচ্ছা, তো সিফাত মূলত আপনি নতুন আসছেন। সিফাত মূলত হচ্ছে, আমরা যে মাখরাজ তো জানেন, মাখরাজ কি জানেন? তাহলে জি জি শুনুন, জি মাখরাজ উচ্চারণ স্থান মূলত কি? যেগুলো আরবি হরফগুলো যে নির্দিষ্ট স্থান থেকে উচ্চারিত হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে বের হওয়ার স্থান যেখান থেকে উচ্চারিত হয়, এটাকে জি কি বলা হয়? জি মাখরাজ। মাখরাজ। আর জি সিফাত মূলত ওই যে যেখান থেকে মাখরাজ বাহির হয়, হ্যাঁ, জি যেমন মুখের ঠোঁট থেকে জি বাহির হয়, এই যে ঠোঁট থেকে বাহির হচ্ছে, এখন ওইটা কিভাবে বাহির হবে,
মোটা আচ্ছা করে না পাতলা করে। ও হ্যাঁ, আচ্ছা বাতাস জি জারি জি থাকবে না বন্ধ থাকবে, আওয়াজ কি জারি থাকবে না জি বন্ধ থাকবে, বুঝতে পারছেন? ও ওখানে কি জি 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 কলকলা জি জি হবে না গয়রে কলকলা, শীষ হবে না হবে না, এই যে এই জি জি বিষয়গুলো, জি এই যে উচ্চারণের জি জি অবস্থা গুণ কিভাবে হবে, জি এটাই মূলত সিফাত। জি জি আমাদের আলহামদুলিল্লাহ বুঝতে মাখরাজটা পারছি সেটা জানিয়ে দেয় হরফের উৎপত্তি স্থল কোথা থেকে, মুখ থেকে না জি গলা থেকে না ঠোঁট থেকে। জি আর সিফাত মূলত জি জানিয়ে যায় যে ওই হরফটা কোন কায়দায়, কোন পদ্ধতিতে, কিভাবে কি গুণ হ্যাঁ উচ্চারণ হবে। বের হয়ে আসবে হ্যাঁ, বের হয়ে জি আসবে, এটাই। বুঝতে পারছেন? জি আর সিফাত জানতে হলে জাজাকাল্লাহ ওই যে বললাম আমাদের প্রকার কিন্তু সিফাতে শেষ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামীকালে এই যে সিফাত আমরা কিভাবে ধরবো সুন্দর করে, এই যে আমাদের শখে জি মাখরাজ সহ, মাখরাজ এখানে আবারও রিভিশন আসবে যে সিফাতের জি মাখরাজ জি সহ জি আপনার এই যে কতটি জি সিফাত বা হরফে যে 6টি সিফাত রয়েছে আপনাদের এই যে জানিয়ে দেওয়া হবে। তো এই জন্য জি আপনি তো নতুন আসছেন, তো আমাদের ওই জি ইউটিউবে ভিডিও ছেড়ে দেওয়া আছে সিফাতের একেবারে শুরু জি থেকে নিয়ে আমাদের জি, ভিডিও দেওয়া ইনশাল্লাহ আমি আছে। দেখে নেবো ইনশাল্লাহ ওই ভিডিওগুলো দেখে নেবেন, হ্যাঁ, কোন প্রকারের কি বৈশিষ্ট্য জি আর কি, জি ইনশাল্লাহ এই করতে পারবেন। ইনশাল্লাহ ওকে, জাজাকাল্লাহ খায়ের। আমরা জি রেকর্ডিংটা স্টপ করে দিই। এরপরে আমাদের মোহাম্মদ শাহাদাত ভাই, আপনি মনে হয় প্রশ্ন করতে চাচ্ছিলেন। জি।